এখানে উচ্চতা দেওয়া আছে 7 মিটার, জাস্ট 2 দিয়ে গুণ করব 14 মিটার। এই পুরো প্রশ্নের রেজাল্ট হচ্ছে 14 মিটার। স্যার এত বড় একটি ম্যাথ আপনি জাস্ট 2 দিয়ে গুণ করলেন কোনো কারণ ছাড়াই, না কোনো কারণ আছে? 2 দিয়ে গুণ করার পরেই কি রেজাল্টটা মিলে গেল? কি একটা আশ্চর্যজনক বিষয়, তাই না? আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আশা করি ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো নবম দশম শ্রেণীর শিক্ষার্থী যারা আছেন অথবা যারা এসএসসি পরীক্ষার্থী আছেন আপনাদের নিয়ে। আমরা যদি গত বছরের রেজাল্টগুলো অ্যানালাইসিস করি তাহলে দেখা যাচ্ছে যে হয় ম্যাথমেটিক্সে ফেল আর না হয় ইংলিশে ফেল। আদার সাবজেক্টগুলো খুবই কম, দেখা যাচ্ছে এগুলোতেই 40% শিক্ষার্থীর ম্যাথমেটিক্স ফেল বা তার বেশি কম। আবার দেখা যাচ্ছে ইংলিশে ফেল। তার মানে এই দুটি সাবজেক্টই শিক্ষার্থীদের আতঙ্কের নাম। আমাদের টার্গেট থাকবে A+-এর। আমরা ফুল ভিডিওতে এটি নিয়ে ডিসকাস করব এবং আমরা কিভাবে পড়াশোনা করব। আমরা পরীক্ষার পরে যদি প্রশ্ন অ্যানালাইসিস করি যে তোমার আজকে যে ম্যাথমেটিক্স এক্সাম হয়েছে তোমার কোন পার্টটি খারাপ হয়েছে, অনেকের দেখা যাচ্ছে যে এমসিকিউ খারাপ হয়েছে, অনেকের দেখা যাচ্ছে সিকিউ খারাপ হয়েছে। মানে এমসিকিউটাই বেশিরভাগ শিক্ষার্থীর খারাপ হয়ে থাকে, কেননা আমরা এমসিকিউ গুলো প্র্যাকটিস করি না। যেমন এই যে এই ম্যাথটি, অনেকেই বলবে যে এত বড় একটি ম্যাথ এমসিকিউ কিভাবে আসে? স্যার তো এটা আমাদের যেভাবে করিয়েছে, মানে এমসিকিউ এত বড় একটা ম্যাথ কিভাবে আসে? চিন্তায় পড়ে যাবে এবং কি করবে সে স্কিপ করে যাবে যে অনেক বড় ম্যাথ, এটা কেউ পারবে না। কিন্তু না, এই যে জাস্ট 2 দিয়ে গুণ করছি 14 হয়ে গেছে, এটাই কিন্তু অ্যান্সার। আচ্ছা, আমরা এটি নিয়ে ডিসকাস পরে করব, এটি একটু পরে আসতেছি। তার আগে আমাদের যারা আমরা পাস করব, আমাদের যে বিভাগগুলো আছে এগুলো নিয়ে একটু কথা বলবো। আমরা যদি দেখি ক বিভাগ, খ বিভাগ, গ বিভাগ এবং লাস্টে পরিসংখ্যানের একটা বিভাগ থাকে। অর্থাৎ এটা হচ্ছে আমাদের বীজগাণিতিক বিভাগ, এটা হচ্ছে আমাদের জ্যামিতির বিভাগ, এটা হচ্ছে আমাদের ত্রিকোণমিতি বিভাগ এবং লাস্টে যেটা হচ্ছে এই পরিসংখ্যানের একটা পরিসংখ্যান। আমরা বলি যে যার কেউ নেই তার পরিসংখ্যান আছে, যার কেউ নেই তার কে আছে? পরিসংখ্যান আছে। যে টেস্ট পরীক্ষার আগে আপনি মধ্যক নির্ণয় করতে পারতেছেন না, এরপরে ফাইনাল পরীক্ষাতে গিয়ে আপনি গড় আসছে সংক্ষিপ্ত পদ্ধতিতে আপনি গড় নির্ণয় করতে পারতেছেন না, তার মানে তো আপনি পরিসংখ্যানও পারেন না, তাহলে আপনি ফেল করবেন। আপনি যদি পরিসংখ্যানটাও না পারেন তাহলে আপনি ফেল করবেন না। জাস্ট সিম্পল বিষয়। এই জন্য পরিসংখ্যানটাকে খুবই গুরুত্ব দিয়ে পড়তে হবে, পরিসংখ্যানটাকে খুবই গুরুত্ব দিয়ে পড়তে হবে। এখান থেকে যে বিষয়গুলো পড়তে হবে 100% একটা সৃজনশীল তো এখান থেকে আসবেই, এটা আমরা জানি। আমাদের পাশের জন্য লাগে 33, অর্থাৎ 33 মার্ক লাগে। তাহলে এখান থেকে তো আপনি একদিন যদি এই পরিসংখ্যান নিয়ে গবেষণা করেন, কি কি পড়তে হবে এখানে আমি বলছি কি কি পড়তে হবে। যদি আপনি পরিসংখ্যান নিয়ে একদিন গবেষণা করেন বা 4 থেকে 5 ঘন্টা স্টাডি করেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনি পরিসংখ্যান থেকে 10 কেন এমসিকিউ তো 2-3টা পাবেন। তার মানে 12-13 মার্ক আপনি পরিসংখ্যান থেকে পাচ্ছেন। আপনার ফেলটা কিভাবে আসে? এখান থেকে যে বিষয়গুলো পড়বেন, ক নাম্বারে নরমালি আসে ক্রমযোজিত গণসংখ্যা বের করো, মধ্যক নির্ণয় সূত্র, তারপর হচ্ছে কেন্দ্রীয় প্রবণতা কি, জাস্ট এই যে এক কথায় যেগুলো আছে এগুলো আসে। বা প্রচুরক নির্ণয় সূত্রটা লিখো, এই ধরনের টপিক গুলো আসে। খ নম্বরে যেটা আসবে একটা হচ্ছে মধ্যক নির্ণয় শিখবেন, গড় নির্ণয় শিখবেন এবং হচ্ছে প্রচুরক নির্ণয় শিখবেন। গড়, মধ্যক, প্রচুরক, এই তিনটা ছাড়া কি আর কিছু আছে? তাহলে গড় নিয়ে যদি আপনি 1 ঘন্টা স্টাডি করেন, মধ্যক নিয়ে যদি আপনি 1 ঘন্টা স্টাডি করেন, প্রচুরক নিয়ে যদি আপনি 1 ঘন্টা স্টাডি করেন, বিগত বছরের প্রশ্নগুলো যদি আপনি সলভ করেন, তাহলে এখান থেকে আপনি 4 মার্ক পেয়ে যাচ্ছেন। ঠিক আছে, এরপরে গ নাম্বারে আপনার যেটা আসবে সেটা হচ্ছে লেখচিত্রগুলো আসবে। চিত্রগুলো যেমন আয়তলেখ, এরপরে হচ্ছে অজীব রেখা, এরপরে হচ্ছে বহুভুজ আঁকাতে বলে, যেটা ঘরের মতো হয়। বহুভুজটা নরমালি ঘরের মতো হয়, অজীব রেখাটা আকাশের দিকে উঠে যায়। হ্যাঁ, আর আয়তলেখ তো আমরা জানি, পঞ্চম শ্রেণী থেকে শিখে আসছি। তার মানে এখান থেকে যদি আপনি 10 মার্ক নিতে চান, এই তিনটা বিষয় এবং এই তিনটা বিষয় 100% আপনার ক্লিয়ার থাকতে হবে এবং এগুলো খুবই ভালোভাবে। মধ্যকের কিন্তু 3টা বিষয়, আমরা অনেকেই বুঝি না, মধ্যকের কিন্তু 3টা বিষয়।
যদি বিজোড় সংখ্যক থাকে মধ্যক কিভাবে বের করবেন, জোড় সংখ্যক থাকলে মধ্যক আপনি কিভাবে বের করবেন, এরপরে যদি শ্রেণী ব্যাপ্তি গণসংখ্যা আকারে দেওয়া থাকে পরীক্ষায় তাহলে আপনি মধ্যক কিভাবে বের করবেন। প্রত্যেকটা স্টেপ টু স্টেপ আপনাকে শিখতে হবে এখানে। তার মানে এখান থেকে আপনি 100% এই লাস্টের বিভাগ থেকে পরিসংখ্যান বিভাগ থেকে 10 মার্ক আপনি পেয়ে যাচ্ছেন। সাথে তো প্রথমত আগে সিকিউ সলভ করবেন, প্রথমে বইয়ের ম্যাথগুলো একটু সলভ করবেন, তারপরে গাইডে যে সিকিউ গুলো দেওয়া আছে, সিকিউ বোর্ডের যে সিকিউ গুলো আছে এগুলো করলেই যথেষ্ট। বা টেস্ট পেপার আপনি সলভ করতে পারেন, এটা আপনার ব্যাপার। তবে ওই বোর্ড প্রশ্নের বাহিরে কিন্তু আসবে না, হয়তো 10-এর জায়গায় 20 দেওয়া থাকবে, জাস্ট এইটুকুই পার্থক্য থাকবে। শ্রেণী ব্যাপ্তির কথা বলছি, গণসংখ্যা হয়তো আপনার যেটা পূর্বে এসেছিল 7 দেওয়া আছে, আপনার এখানে গণসংখ্যা 8 দেওয়া থাকবে, এইটুকুই পার্থক্য। কিন্তু ক্যালকুলেশন আপনাকে খুব ভালোভাবে করতে হবে। আমরা খাতা পর্যবেক্ষণ করে যে বিষয়টা দেখেছি, যে ওই যে মধ্যক নির্ণয়ের যে সূত্রটা আছে, সূত্র লেখার পরে যে ক্যালকুলেশন আছে, অনেকে আমরা এই ক্যালকুলেশনটা করতে পারি না। অর্থাৎ গুণ, যোগ, লসাগু আকারে যে যোগটা আসে, অনেকে আমরা ক্যালকুলেটর ইউজ এই জায়গায় জানি না। যেহেতু আমাদের ক্যালকুলেটর আছে পরীক্ষায়, ওই জায়গায় ক্যালকুলেটর আমরা কিভাবে ইউজ করব, কারণ ক্যালকুলেটর তো বোঝেন, আপনাকে ব্র্যাকেট দিয়ে কাজ করতে হবে ক্যালকুলেটরে। ক্যালকুলেটর যখন আপনি ইউজ করবেন তখন ব্র্যাকেট ইউজ করতে হবে আপনাকে। হ্যাঁ, ব্র্যাকেট ইউজ না করলে গুণ আগে করছেন, যোগ আগে করছেন না ভাগ আগে করছেন, এটা কিন্তু ক্যালকুলেটর আপনাকে করে দিবে না। এই জন্য গুণ, ভাগ, যোগ, বিয়োগের ক্ষেত্রে যখন আমরা ক্যালকুলেটরে একসাথে এগুলো করব, তখন আমাদেরকে অবশ্যই ব্র্যাকেটের কাজগুলো করতে হবে। আচ্ছা, যাই হোক, এরপরে আসেন ত্রিকোণমিতি। ত্রিকোণমিতি বিভাগটা নরমালি ত্রিকোণমিতি ও পরিমিতি মিলে একটা বিভাগ হয়, আমরা জানি। আমরা প্রশ্ন অ্যানালাইসিস করে দেখব ত্রিকোণমিতি এবং হচ্ছে পরিমিতি। পরিমিতি 4টা চ্যাপ্টার, 4টা চ্যাপ্টার থেকে একটা সৃজনশীল আসে। আর ত্রিকোণমিতির এখানে 3টি চ্যাপ্টার আছে, 3টি চ্যাপ্টার, এই 3টি চ্যাপ্টার থেকে আপনার 2টি আসে। আচ্ছা, আমি তাহলে কি এখন পরিমিতিকে বাদ দিয়ে দেব? না, অবশ্যই কিছু আইডিয়া থাকতে হবে, অন্তত এমসিকিউ যাতে আমি 2-3টা কমন পাই। যেগুলো এমসিকিউ বোর্ডে আসছে এগুলো প্র্যাকটিস করব পরিমিতি থেকে। যেগুলো সহজ দেখা যাচ্ছে পরিমিতি থেকেই সহজ হয়েছে প্রশ্ন, সেই ক্ষেত্রে আমি স্কিপ করব না, এখানে কোনো কিছু স্কিপ করার এখানে প্রয়োজন নাই। কিন্তু ত্রিকোণমিতিটা এমন ভাবে করব, 9.1, 9.2 এবং অধ্যায় 10, এই 3টা অধ্যায় মুখস্থ থাকবে আমার। পেজ নাম্বার সহ মুখস্থ থাকবে, প্রশ্ন নাম্বার সহ মুখস্থ থাকবে। যতগুলো বোর্ডে সৃজনশীল আছে আমি সবগুলো করব। সর্বোচ্চ আমার একদিন সময় লাগবে এটা করতে, 4 থেকে 5 ঘন্টা সময় লাগবে। যেহেতু আগে থেকে একটু হলেও আইডিয়া আছে, সাইন থিটা সমান লম্ব বাই অতিভুজ এটা কিন্তু আমরা জানি, সাইন থিটা সমান 1 বাই কোসেক থিটা এগুলো কিন্তু আমি জানি। এগুলো জানলেই তো আমার যথেষ্ট, তাই না? এরপরে তার মানে 9.1, 9.2 100% পড়তে হবে। অধ্যায় 10 থেকে একটা সৃজনশীল আসে। তার মানে এখান থেকে এই যে এই বিভাগ থেকে তিনটি থেকে 2টি দিতে হবে। তার মানে এখানে আপনাকে টার্গেট নিতে হবে 2টি আপনার 100% যাতে কমন পড়ে, সেইভাবে আপনাকে পড়াশোনা করতে হবে এই জায়গায়। তার মানে এখান থেকে 10 মার্ক, পরিসংখ্যান থেকে 10 মার্ক, এখান থেকে 20 মার্ক, শেষ, পাস। ফেল করার কোনো চান্স আছে? এমসিকিউ তো আছেই, ফেল করার কি কোনো চান্স আছে এখানে? তারপর আমরা কেন ফেল করি? আমাদের প্রয়োজন দক্ষ শিক্ষকের গাইডলাইন এবং দক্ষ ও অভিজ্ঞ শিক্ষকের গাইডলাইন আমাদের প্রয়োজন। কোন কোন বিষয়গুলো স্কিপ করব, আমরা যদি দেখি 17টা অধ্যায় আছে আমাদের এখানে এই বইয়ে, তাহলে 17টা অধ্যায়ের ভিতরে জাস্ট 3-4টা অধ্যায় পড়ে আমি পাশ করে ফেললাম। ঠিক আছে, 3টা অধ্যায় অর্থাৎ 2টা বিভাগ থেকে আমি পাশ করে ফেলছি। তার মানে এখানে কয়টা? 17টা থেকে আমি 4টা চ্যাপ্টার বাদ দিয়ে দিলাম, তারপরে 11টা চ্যাপ্টার যদি নাও পড়ি আমি, তারপর আমি পাস করছি। এখানে বিষয়টা ভালোভাবে বুঝতে হবে। 11টি চ্যাপ্টার যদি আমি বাদ দিয়ে দিই, এই 4টি চ্যাপ্টার পড়লে কিন্তু আমি পাস করছি, মানে ফেলের কোনো সম্ভাবনা নেই। আসেন এরপরে আসেন বীজগণিত। বীজগণিতের সবচেয়ে বেশি চ্যাপ্টার, যেমন প্রথমত আছে, আমি একটু যদি বলি এখানে বাস্তব সংখ্যা আছে। বীজগণিত থেকে কি আছে? বাস্তব সংখ্যা আছে, বাস্তব সংখ্যা অর্থাৎ অধ্যায় 1। এরপরে দেখা যাচ্ছে ফাংশনের চ্যাপ্টারটা আছে। এরপরে অধ্যায় 3 যেটা আছে, অধ্যায় 3 বীজগাণিতিক রাশি 3.1, 3.2 এবং 3.3 বীজগাণিতিক রাশি। এরপরে দেখা যাচ্ছে যে সসীম ধারা অধ্যায়
13.1 এবং 13.2 এখানে আছে। এরপরে দেখা যাচ্ছে যে বীজগাণিতিক রাশি যেটা অধ্যায় 11 এই ধরনের অনেকগুলো চ্যাপ্টার আছে। আপনি পড়বেন কোন চ্যাপ্টার? 3টা থেকে 2টা দিতে হবে। এখানেও 3টা থেকে 2টা দিতে হবে। তাহলে আপনি এই 3.1, 3.2, 3.3, 3.1 খুবই সহজ, 3.2 খুবই সহজ, 3.3 আরো সহজ, উৎপাদক বিশ্লেষণের চ্যাপ্টারটা, এই 3টে চ্যাপ্টার থেকে আপনি 100% একটা সৃজনশীল কমন পাবেন। এক্স টু দ্য পাওয়ার 5 প্লাস 1 বাই এক্স টু দ্য পাওয়ার 5, তারপরে এক্স টু দ্য পাওয়ার 4 প্লাস 1 বাই এক্স টু দ্য পাওয়ার 4, অথবা মাইনাস, এগুলো ছাড়া আর কি আসে? প্রথম যে এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার সমান 2, বা এক্স প্লাস 1 বাই এক্স সমান 2, অথবা দেখা যাচ্ছে এক্স স্কোয়ার মাইনাস রুট 5 এক্স সমান 13, এক পাশে এনে ওটাকে ওই পাশে দিয়ে ভাগ করতে হয়। এই ধরনের উৎপাদকগুলো দেওয়া, মানে উদ্দীপকগুলো দেওয়া থাকে আমাদের। তা আমি যদি প্রশ্ন অ্যানালাইসিস করি তাহলে কি আমি পারবো না এগুলো? আমি যদি কোনো একজন দক্ষ শিক্ষকের গাইডলাইন নিয়ে পড়াশোনা করি 2-3 মাস, তাহলে কি আমি এ প্লাস পাবো না এখানে? অবশ্যই এ প্লাস পাবো। আচ্ছা, তার মানে এই 3.1, 3.2 এবং 3.3 থেকে আমি 100% একটা সৃজনশীল আমি কমন নিতে পারবো। তার মানে পরিসংখ্যান থেকে আমার একটি, ত্রিকোণমিতি থেকে আমার 2টি, এবং বীজগাণিতিক রাশি অর্থাৎ এই যে এই 3টা, মানে মূলত একটা চ্যাপ্টারই এখানে বলা যায়। এটা হচ্ছে স্কোয়ার রিলেটেড, এটা হচ্ছে কিউব রিলেটেড। স্কোয়ার রিলেটেড, কিউব রিলেটেড, এই দুইটা জিনিস একটাই তো এখানে। এই চ্যাপ্টারটা একটু ভালোভাবে পড়বো আমরা, তাহলে তো এখান থেকে আমি একটা সৃজনশীল কমন পেয়ে গেলাম। আর বাকি রইল কি? সসীম ধারা, ফাংশন, তারপর হচ্ছে বীজগাণিতিক যে অধ্যায়টা আছে, অধ্যায় 11, এগুলো থেকে একটা কমন পড়বেই। একটু যদি আমরা হালকা একটু পড়াশোনা করি এগুলো থেকে একটু একটু করে, বিশেষ করে বোর্ডের ম্যাথগুলো যদি আমরা সলভ করি, তাহলে তো এখান থেকে একটা কমন পড়ার কথা। অত সিরিয়াস ভাবে না পড়ে একটু একটু যদি পড়ি, তাহলে এখান থেকে কমন পাবো না? 100% পাবো। আচ্ছা, যদি 10 মার্কও না পাই, ক, খ, গ, ক নাম্বার বাদ দিয়ে দিলাম, খ গ 4 4 8, অথবা গ নাম্বার বাদ দিয়ে দিলাম, ক খ 6, মিনিমাম 6 মার্ক তো পাবো পুরো সৃজনশীল যদি আমার কমন না আসে। তার মানে আমি ধরে নিলাম এখান থেকে একটা সৃজনশীল, তাহলে 2 3 4 5, 5টা সৃজনশীল হয়েছে। আর 2টা জ্যামিতি। আসি জ্যামিতি অনেকেই আমরা কঠিন মনে করি, জ্যামিতি চ্যাপ্টার অনেকেই কঠিন মনে করি, যেমন জ্যামিতি বিভাগটা যেটা আপনি অধ্যায় 8 পড়েন, জাস্ট এখান থেকে আপনি দেখেন অধ্যায় 8 বৃত্ত রিলেটেড যে উপপাদ্যগুলো আছে, বৃত্ত রিলেটেড কয়েকটি উপপাদ্য আছে, এখান থেকে আপনি কমন পেয়ে যাবেন। বৃত্ত রিলেটেড যে উপপাদ্য আছে, অর্থাৎ অধ্যায় 8 বৃত্তের চ্যাপ্টারটা আপনি পড়েন। এছাড়া আপনি দেখবেন যে পরিবৃত্ত, এরপরে হচ্ছে আপনার অন্তবৃত্ত, আরেকটা হচ্ছে বহির্বৃত্ত, এই 3টা বৃত্ত আঁকানো, এটা হচ্ছে সম্পাদ্য উপপাদ্য, দুইটা মিলেই তো একটা বিভাগ, তাই না? সম্পাদ্য এবং উপপাদ্য, এখানে 3-4টি চ্যাপ্টার আছে। অধ্যায় 6 আছে, অধ্যায় 7 আছে, অধ্যায় 8 আছে, আর লাস্টে একটা আছে অধ্যায় 15। এই যে এই 4টি চ্যাপ্টার মিলেই কিন্তু একটা বিভাগ। তা আপনি অধ্যায় 8টা ভালো করে পড়েন। এই যে দেখেন, এমনও ভাগ্য হতে পারে যে অধ্যায় 8-এর যে উপপাদ্যগুলো দেওয়া আছে, এই উপপাদ্যগুলো থেকে আপনি একটা সৃজনশীল কমন পেয়ে গেছেন। উপপাদ্য 4-5টি উপপাদ্য আছে এখানে। আর সম্পাদ্যর ভিতরে দেখবেন অন্তবৃত্ত, পরিবৃত্ত, বহির্বৃত্তর ভিতরে একটা এসে বসে আছে। বিগত প্রশ্নগুলো আপনি অ্যানালাইসিস করেন, এই 3টার ভিতরে দেখবেন সম্পাদ্যর ভিতরে, তার মানে এখান থেকে 2টি আপনার কমন হয়ে গেল, তাই না? তারপর একটা পরিসীমা দেওয়া থাকবে, ভাগ করতে হবে, 3-4টা ভাগ করতে হবে, একটা বর্গ আঁকাতে হবে। তো এগুলো তো নর্মাল বিষয়, এগুলো তো আপনি করবেনই। তার মানে এই যে 17টা চ্যাপ্টার থেকে মাত্র 6-7টি চ্যাপ্টার পড়েই এই যে এ প্লাস কিন্তু আমরা পেয়ে গেলাম। কিন্তু ভালোভাবে পড়তে হবে। আর এমসিকিউ এর ক্ষেত্রে আমরা কি করব, যখন আমরা এই সিকিউ গুলো প্র্যাকটিস করব, বিভিন্ন ভাবে এলোমেলো ভাবে যখন আমরা সিকিউ গুলো প্র্যাকটিস করব, তখন দেখা যাচ্ছে যে এমসিকিউ গুলা আপনি খুব সহজেই পাবেন, কিন্তু প্র্যাকটিস না করলে পাবেন না। প্র্যাকটিস করতে হবে। যেমন এই যে এটা, আমি এখন এই ম্যাথটা আপনাকে দেখাবো। সিকিউ সলভ করলে কিন্তু আপনার দেখা যাচ্ছে, আপনি যখন সিকিউ গুলো খুব ভালোভাবে সলভ করবেন, তখন দেখা যাচ্ছে যে আপনার এমসিকিউ 70% আপনার ক্লিয়ার।
কারণ আপনি সিকিউ এত বড় বড় ম্যাথ গুলো সমাধান করতে পারবেন, আর এমসিকিউ কি পারবেন না, এটা কোনো কথা হলো? কিন্তু প্র্যাকটিস করতে হবে। যেমন এই ম্যাথটা যদি আসে, আপনি কিন্তু এমসিকিউ যদি আসে আপনি কিন্তু স্কিপ করবেন, কিন্তু আমি জানি বিধায় 7 × 2 করে 14 মিটার যে অ্যান্সার, এটা আমি জানি বিধায় আমি করতে পারছি। তাছাড়া আমিও কিন্তু পরীক্ষার হলে এটাকে স্কিপ করে ফেলবো, কারণ অনেক বড়, তো মোটামুটি বড়, 3, 4, 5 লাইন তো করতেই হবে। বিষয়টা কেমন, যেমন এই ম্যাথটা আমরা যদি ফুল ডিটেলস করি, সেই ক্ষেত্রে আমরা কি দেখব, যে ঝড়ে একটি গাছ হেলে পড়লো, ঝড়ে একটি গাছ কি করলো, হেলে পড়লো। এই যে এই যে গাছ, এই গাছটা হেলে পড়ছে এভাবে। যখন একটা গাছ পড়ে যায় বা ভেঙে যায়, তখন দেখা যাচ্ছে ভেঙে গেলে এভাবে পড়ে এরকম হয়ে থাকে, ভেঙে গেলে গাছটা, এই গাছটা এভাবে ভেঙে থাকে, হ্যাঁ, এই জায়গায় একটু আটকানো থাকে। তো এখন বলা হচ্ছে যে গাছ হেলে পড়লো, মানে ভেঙে না, হেলে গেছে। এই পুরা গাছটা কি হয়েছে, এইভাবে হেলে গেছে, একটু বুঝবেন ভালো করে, হেলে গেছে। হ্যাঁ, যাওয়ার পরে কি করছে, গাছের গোড়া থেকে 7 মিটার উচ্চতায় একটি খুঁটি ঠেস দিয়ে গাছটিকে সোজা করা হলো। তার মানে মনে করেন যে এখান থেকে এইটুকু হচ্ছে 7 মিটার, এই 7 মিটার উচ্চতায় এই যে এখান থেকে এই যে খুঁটি, এই যে খুঁটিটা ঠেস দেওয়া হয়েছে, এই যে খুঁটি ঠেস দেওয়া হয়েছে, ঠেস দিয়ে গাছটাকে খাড়া করা হয়েছে, খুঁটিটাকে ঠেস দিয়ে গাছটাকে কি করা হয়েছে, খাড়া করা হয়েছে। আচ্ছা, গাছটিকে সোজা খাড়া করা হলো, মাটিতে খুঁটিটির স্পর্শ বিন্দুর অবনতি কোণ, খুঁটিটির স্পর্শ বিন্দুর অবনতি কোণ, এই যে খুঁটিটি স্পর্শ করছে এখানে, এই যে অবনতি কোণ, এই যে অবনতি কোণ, অবনতি কোণকে আমরা নরমালি এইভাবেই ধরি 30 ডিগ্রি। অ্যাঙ্গেলটা কত ডিগ্রি, অবনতি কোণ 30 ডিগ্রি। এখন আপনাকে তো, আপনি জানেন যে স্যার এই যে আমি এখানে দিয়ে রাখছি যে এইটা, এই কোণটা আর এই কোণটা কি কোণ, একান্তর কোণ। এটা যদি 30 হয় এটাও 30, এটা যদি 20 হয় এটাও 20, অর্থাৎ এইভাবে একান্তর কোণ, এই যে একান্তর কোণ, এক্স এর একান্তর কোণ ওয়াই। তাহলে এখন এটা 30 ডিগ্রি, এইটুকু কত মিটার, 7 মিটার, এটা 30 ডিগ্রি। আমি যদি এগুলোকে মার্কিং করি, যেমন এটাকে আমি এ দিয়ে দিচ্ছি, আমার ইচ্ছা মতো মার্কিং করতেছি, যে পারে সে ইচ্ছা মতো করলে কোনো সমস্যা নাই, ইচ্ছা মতো মার্কিং করলে সমস্যা নাই। এটাকে দিয়ে দিই সি, এটাকে দিয়ে দিই ডি। বলছে খুঁটিটির দৈর্ঘ্য নির্ণয় করো। এই যে খুঁটিটি যে আমি এভাবে রেখেছি, এই খুঁটির দৈর্ঘ্য নির্ণয় করতে বলছে, এই খুঁটির দৈর্ঘ্য নির্ণয় করতে বলছে। ওকে, তাহলে এখন এই খুঁটি মানে কি, অতিভুজ না? খুঁটি মানে কি, অতিভুজ। এটি কি, লম্ব। তাহলে অতিভুজ, অতিভুজ, লম্ব, অ্যাঙ্গেল। তাহলে বিষয়টা হচ্ছে, অ্যাঙ্গেল যদি 30 ডিগ্রি থাকে, তাহলে আমরা, আচ্ছা অতিভুজ এবং লম্ব, তাহলে অতিভুজ এবং লম্ব কার ভিতরে আছে, বা কোন কোন ত্রিকোণমিতিক অনুপাতের ভিতরে আমরা পাই? আমরা জানি সাইন থিটা, আমরা জানি সাইন থিটা সমান লম্ব বাই অতিভুজ। অনেকেই ছন্দ দিয়ে মনে রাখে, সাগরে লবণ অনেক, সাগরে লবণ অনেক। তাহলে সাইন 30 ডিগ্রি, অ্যাঙ্গেল দেওয়া আছে 30 ডিগ্রি, লম্ব হচ্ছে আপনার 7, লম্ব হচ্ছে 7, অতিভুজ, অতিভুজ বের করবেন, তাহলে অতিভুজকে আপনি এক্স ধরেন, সাইন 30 ডিগ্রি মান হাফ 7/x, তার মানে আর গুণন যদি দিয়ে দেই তাহলে এক্স এর মান হচ্ছে 14, আর গুণন যদি দিয়ে দেই তাহলে এক্স এর মান কত, 14, মাইন্ডেড। তাহলে এখন এটা আমরা আরো ব্যাখ্যা লিখবো যখন আমরা সিকিউ সলভ করব। অবশ্যই অ্যাঙ্গেল গুলো লিখতে হবে, যে কোণ বি সি সমান 30 ডিগ্রি, অতএব কোণ এ সি ডি হচ্ছে 30 ডিগ্রি। আবার এখানে লম্ব এডি, এডি হচ্ছে 7 মিটার। এই বিষয়গুলো কিন্তু আমরা লিখি, আমরা জানি এগুলো লিখতে হয়। আমরা যে কাজটা এখানে করব সেগুলো আমরা নোট করব বা লিখবো, খাতায় লিখে লিখে পরে আমরা ক্যালকুলেশন করি। আচ্ছা, এই যে 14 মিটার হয়েছে, এখন আমি আপনাকে যে নিনজা টেকনিকটা যেটা আছে এটা আমি বলে দিব। যদি আপনি দেখেন যে এই যে অবনতি কথা বলছে, অবনতি, তাহলে অবনতির ক্ষেত্রে আপনার অ্যাঙ্গেলটা 100% 30 ডিগ্রি হতে হবে, 30 ডিগ্রি অ্যাঙ্গেল হতে হবে। এই যে 30 ডিগ্রি অ্যাঙ্গেল হতে হবে। 45 ডিগ্রির ক্ষেত্রে আলাদা, 60 ডিগ্রির ক্ষেত্রে আলাদা আছে। কিন্তু অ্যাঙ্গেলটা যদি এইভাবে 30 ডিগ্রি দেওয়া থাকে এবং অতিভুজ এবং লম্বের ভিতরে যদি সম্পর্ক থাকে, অতিভুজ এবং লম্বের ভিতরে যদি সম্পর্ক থাকে, অতিভুজ, লম্ব এবং অ্যাঙ্গেল 30 ডিগ্রি, অতিভুজ, অতিভুজ, লম্ব এবং অ্যাঙ্গেল 30 ডিগ্রি, এই তিনটার ভিতরে যদি আপনি সম্পর্ক দেখেন, তাহলে আপনি যে কাজটা করবেন, অতিভুজ সমান এই যে লম্ব বা উচ্চতা, উচ্চতা বা লম্ব ইনটু 2 করে দিবেন। অতিভুজ, এই যে খুঁটিটির দৈর্ঘ্য, এই খুঁটি তো ঠেস দিয়ে রাখছি, খুঁটিটা এইটা না, খুঁটি না, খুঁটির দৈর্ঘ্য বেরছে, খুঁটি তো এইটা, তাহলে এটা মানে কি অতিভুজ। তাহলে অতিভুজ বের করতে গেলে আপনার উচ্চতা, উচ্চতা কত দেওয়া আছে এখানে 7,
আর ইন্টু 2, এই যে হচ্ছে আপনার 14 মিটার। এই হচ্ছে আপনার প্রশ্নের অ্যান্সার। মানে অবশ্যই আপনার প্রয়োজন একজন দক্ষ শিক্ষক, দক্ষ অভিজ্ঞ শিক্ষকের গার্ডিয়ান, যিনি অনেক গবেষণা করেন, এগুলো গবেষণা করেন কিভাবে আরো সহজে শেখানো যায়, কিভাবে সে এমসিকিউ সলভ করবে, কিভাবে আমার শিক্ষার্থী সিকিউ সলভ করবে, কিভাবে আমার শিক্ষার্থীকে পাস করানো যাবে, অথবা কিভাবে এই শিক্ষার্থীকে এ প্লাস পেতে পারে, একটু যদি তাই গাইডলাইন করা হয় শিক্ষার্থী এ প্লাস পাবে। এই ধরনের জেনারা আছেন বা যাদের মন মানসিকতা আছেন, এরকম শিক্ষকের কাছে কিন্তু আপনাকে মিনিমাম 2 থেকে 3 মাস প্রস্তুতি নিতে হবে। এরকম দক্ষ এবং অভিজ্ঞ শিক্ষকের প্রস্তুতি যদি আপনি নিয়ে আপনি আপনার মনোবল যদি চাঙ্গা করে আপনি পড়তে পারেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনি এ প্লাস পেতে পারেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে, অন্য কোনো বিষয় নিয়ে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।